হাই মাই ডিয়ার ত্রিপুরার ফ্রেন্ডস, প্রায় বছর দেড়েক পরে লাইভে আসলাম কিছু কথাবার্তা বলতে। আই হোপ অল অফ ইউ আর ফাইন। আর কোভিডের মাঝখানে এই 3-4 মাস আই থিঙ্ক ইট ওয়াজ এ টাফ সিচুয়েশন ফর অল অফ ইউ। হঠাৎ মনে হলো যে আমার কথা বলা উচিত, কারণ ত্রিপুরার মানুষ হয়ে যদিও আমি দূরে থাকি, চুপ করে তো আর বসে থাকা যায় না। যদিও আমাদের মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমি অনেক কিছু আমার অপিনিয়নগুলো এক্সপ্রেস করি, বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট আই ফেল্ট দ্যাট আই শুড টক। ত্রিপুরাতে গত 28 মান্থসে যেরকম চলছে এটা আমরা এক্সপেক্ট করিনি 2018-এর পরে। এবং দেখা যাচ্ছে যে ইনসিডেন্টটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই, এটা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর যে স্পোক্স পারসন ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। আই নো প্রসেনজিৎ পার্সোনালি, হি ইজ এ অনেস্ট ম্যান, যদি অনেকদিন ধরে টাচে নেই, কিন্তু প্রসেনজিৎ বিজেপি ছেড়ে নিজের অন্য দল করবে ওই ঘোষণা করার পরে ওকে ওপেনলি থ্রেট দিয়ে দিনের বেলা পুলিশ উইথড্র করে, সিকিউরিটি উইথড্র করে ওকে প্রচন্ডভাবে মারধর করা হলো, অ্যান্ড অল হ্যাপেন্ড ইন ডে টাইম। তারপর প্রসেনজিৎকে শুধু মারাই হলো না, ওর বাড়িঘর ভাঙচুর করা হলো, ওর টাকা চুরি করা হলো, তারপর ওকে এমনভাবে মারা হলো অলমোস্ট ক্লোজ টু ডেথ। ও যখন পুলিশে গেল, পুলিশ কেস নিল না। এখন আমি শুনেছি ওর বিরুদ্ধে উল্টো হয়তো কেস হতে পারে। আমার আজকে কথা বলার একটা উদ্দেশ্য হলো, আপনারা যারা জানেন আমি কোনো পার্টির সাথে যুক্ত নই। আই এম এ ফ্রি থিঙ্কার অ্যান্ড আই এক্সপ্রেস ফ্রিলি মাই অপিনিয়ন্স। কারণ ত্রিপুরাতে এখন যা হচ্ছে, আমরা সবাই ছোটবেলা থেকে ত্রিপুরাতে বড় হয়েছি, কিন্তু এরকম আমরা কখনো দেখিনি যে পলিটিক্যাল অপিনিয়ন ডিফারেন্স থাকতে পারে, পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্স থাকতে পারে, তার মানে একদম মারপিটের মধ্যে চলে যাওয়া হলো। তো আমার কথা হচ্ছে, ডেমোক্রেসির মিনিং কি? আমরা যদি ডেমোক্রেসিতে কথা না বলতে পারি, আমাদের যদি কোনো ফ্রিডম অফ স্পিচ না থাকে, আমাদের যদি কোনো ব্যক্তি স্বাধীনতা না থাকে, আমরা যদি কিছু বলতে গেলে 10 বার ভয়ে ভাবতে হবে কি বলবো না বলবো না, প্রোটেস্ট করব না করব না, তো এরকম সিচুয়েশনকে তো ডেমোক্রেসি বলে না, এটাকে ফ্রিডম অফ এক্সপ্রেশনও বলে না। তো এটা তো ব্রিটিশের আমলেও তো আন্দোলন করার, এক্সপ্রেশন করার রাইটস গুলো ছিল মানুষের, এখন এগুলো কেন নেই? মাই কোশ্চেন ইজ দ্যাট। আমি ত্রিপুরাতে ইদানিং যার সাথেই কথা বলি, আইএএস অফিসার হোক কি সাধারণ মানুষ হোক, ভয়ে কেউ নিজেকে এক্সপ্রেস করতে চায় না। কেন? হোয়াই? বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, ওদের বিভিন্ন আইডিওলজি আছে। তার মানে কি কোনো একটা পার্টি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, গিয়ে ওখানে মারতে হবে? ব্লাড ডোনেশন মানে এটা কি ধরনের পলিটিক্স চলছে ত্রিপুরাতে? দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ দ্যাট ইজ নট ইন্ডিয়া আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর। আমি যেটা বলতে চাইছি যে ত্রিপুরাতে অ্যাডমিনিস্ট্রেশন আছে, কিন্তু মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নেই। যিনি বিজেপি করলেন 2.5 বছর থেকে, আর প্রসেনজিৎ অনেক আগে থেকে বিজেপি করতো, আরএসএস করতো, তারপর ওকে এইভাবে দিন দুপুরে এসে এইভাবে মারা হলো। এমনকি ভয়ে ত্রিপুরার অনেক মিডিয়ায় ঘটনাটা অবধি দেখাতে পারলো না, মানে এতটাই ফিয়ার সাইকোসিস চলছে। তো এখন কথা হচ্ছে, আমরা কি ডেমোক্রেসির মধ্যে আছি? আমাদের কি ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না নেই এখন, না কিভাবে? কারণ ত্রিপুরার আমরা সবাই, একটা গভর্নমেন্ট আসে 5 বছরের জন্য চলে যায়, বাট উই পিপল, আওয়ার ভয়েস ইজ ফাইনাল। তো আমার কথা হচ্ছে, যেমন আমার কথাই, আমার বিরুদ্ধে অনেকগুলো ফলস কেস লাগানো হয়েছে, অনেকদিন হয়ে গেল, প্রায় অলমোস্ট ক্লোজ টু 1.5 ইয়ার আমি ত্রিপুরাতে ঢুকতে পারছি না। তারপর যেই প্রোটেস্ট করবে বা এগেনস্টে কিছু বলবে, ওর এগেনস্টে ফলস কেস লাগাও,
তারপর ওকে ক্যারেক্টার ডিফেম করো, তারপর ওকে ওর বাড়ি ঘর পারলে ভাঙচুর করো, অফিস ভাঙচুর করো, তারপরে পুলিশ লেলিয়ে দাও। তো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য ফাইনাল গেইন? এভাবে জোর জবরদস্তি করে ডেমোক্রেসি থেকে টিকে থাকা যায় নাকি? পলিটিক্যাল পাওয়ার তো একটা টেম্পোরারি পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার আসে 5 বছরের জন্য। আপনি যদি পপুলার থাকতে পারেন, ভালো কাজ করেন, আপনাকে আবার ভোট দেবে, নয়তো মানুষ আপনাকে ঘাড় ধরে টেনে নামিয়ে দেবে। আর ইন্ডিয়ার হিস্টোরিতে অনেক আছে, এটা ঝাড়খণ্ডের মধুকোটা হোক, হরিয়ানার চৌথালা হোক, প্রচুর আছে যেখানে নাকি যারা রাজ্য চালান ঠিকভাবে না চালালে, উল্টোপাল্টা করলে সারা জীবন এখন জেলে কাটাচ্ছেন। এটাও হতে পারে। তা আমার মনে হয় সবারই এটা ভাবা উচিত যে পাওয়ার, অ্যান্ড স্পেশালি পলিটিক্যাল পাওয়ার, ইটস এ টেম্পোরারি থিং। এবং যেহেতু এটা টেম্পোরারি, সো ইট মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড ভেরি ক্লিয়ারলি দ্যাট এটার যদি মিসইউজ করা হয়, অপোজিশন পলিটিক্যাল পার্টিদের যদি বাড়ি ঘরে ঢোকে মারধর করা হয়, নিজের পলিটিক্যাল পার্টির প্রসেনজিৎ চক্রবর্তীর কাউকে এইভাবে যদি অ্যাটাক করা হয়, তাহলে এগুলো কিন্তু আবার ফিরে আপনাদের কাছে আসবে। কারণ এই আপনারা যে এই অ্যাকশনগুলো এখন নিচ্ছেন, এগুলো রিয়াকশনগুলো আবার পাবেন যখন আপনারা ক্ষমতায় থাকবেন না। তো আপনারা কি এইভাবে থাকতে চান রেস্ট অফ ইউর লাইফ? আমার কোশ্চেন, এখন যারা পাওয়ারে আছেন, ইজ ভেরি সিম্পল। এটা কি চলছে? একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে গুন্ডারা হানা দিচ্ছে, গ্রামে গঞ্জে কোনো পলিটিক্যাল পার্টি মিছিল করতে পারে না, চারিদিকে সবাই একটা মানে বোবার মতো বসে আছে, ভয়ে কিছু বলতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে, সবার গলা যদি ভয়ে চেপে এইভাবে ডোমিনেট করে রাখা হয়, তাহলে ডেমোক্রেসির আর কি মিনিং রইল? তারপর ওয়েস্ট ত্রিপুরা লোকসভার মতো প্রায় 700-800 বুথে রিগিং করে, এরকম ত্রিপুরার ইতিহাসে হয়নি, এটা ইলেকশন কমিশন থেকে বলেছে। তো এইভাবে জবরদস্তি করে পাওয়ারে এসে তারপর একদিকে গুন্ডা লেলানো, আরেকদিকে পুলিশ লেলানো, তো এইভাবে আপনারা কতদিন ক্ষমতাতে থাকতে পারবেন? হাউ লং? এখন তো ত্রিপুরার যে অবস্থা, না 1 বছরে হয়েছে 50,000 জবস, না হয়েছে 30 মাসের, তো 28 মাস হয়ে গেল, আর 2 মাস আছে 7 লক্ষ জব। তো কোনোটাই তো হয়নি। আর বাকি যে আছে 30 মাসের মতো বা শাসন টিল 2023, মার্চ বলবো, এর আগে তো 6 মাস আগে যদি আমরা কাট করি, ধরা যেতে পারে যে 2022 প্রায় অক্টোবর নভেম্বরের মধ্যে থেকে ইলেকশন স্টার্ট হয়ে যাবে, 6 মাস আগে থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে, একদিকে গুন্ডা আরেকদিকে পুলিশ, এইভাবে লেলিয়ে মানুষের মুখ বন্ধ করে, ওদের ফ্রিডম অফ এক্সপ্রেশন একদম মানে শাট অফ করে, আপনাদের আখের লাভটা কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে না তো। কারণ আপনারা পলিটিক্সে যদি অনেকদিন টিকতে চান, আপনাদের পপুলার হতে হবে। পপুলার আপনারা কিভাবে হবেন? ভালো কাজ করে হবেন, মানুষের সাথে মন জয় করে হবেন, এইভাবে হবেন। আর অপোজিশন পার্টি, অপোজিশন ভয়েসদের ওদের ফ্রিডম দিতে হবে এক্সপ্রেশন, ওরা যাতে এক্সপ্রেস করতে পারে। আপনারা যদি চারিদিকে গলা টিপে ধরেন যে কেউ এগেনস্টে বললে ওকে মারো, ব্লাড ডোনেশন দিচ্ছে ওখানেও মারো, তারপর প্রসেনজিৎ চক্রবর্তী গতকাল অব্দি ছিল বিজেপিতে, আজকে বলছে নতুন দল করবে, ওকে ধরে মারো। তো এইভাবে মারধর করার যে কালচারটা, এতে কি হচ্ছে, আপনাদের নিজেদের পপুলারিটি মানে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এটা সত্যি কথা, এখন যা গ্রাউন্ড সিচুয়েশন, কারণ ত্রিপুরার বিজেপি 70% কংগ্রেস থেকে এসছে, বাকি অন্যান্য পার্টি থেকে। ত্রিপুরাতে তো বিজেপি ছিলই না। তো এখন যদি আমি বিজেপির সবাই অনেককেই চিনি, সবাইকে বলবো অনেককেই চিনি টপ প্লেয়ারে, আমি ওনাদেরও ওটাই বলি মাঝে মধ্যে যে আপনারা আপনাদের হুলিগান এলিমেন্ট, আপনাদের ক্রিমিনাল এলিমেন্টগুলোকে কন্ট্রোল করুন। কারণ এদের কারণে আপনাদের পপুলারিটি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এখন সিপিএম যদি কোনো ব্লাড ডোনেশন করে, ওখানে রক্তাক্তভাবে পেটানো হলো। এবার প্রসেনজিৎ চক্রবর্তীর মতো কেউ বিজেপি ছেড়ে বেরোলো, ওর বাড়ি ঘর গিয়ে একদম মারধর করে ভেঙে ওকে এমন অবস্থা করা হলো যে একটা এক্সাম্পল খাড়া করানো হলো যে ভাই
কেউ যদি আমাদের বিরুদ্ধে একটা কথা বলো, তোমাদের এরকম মাথা ফাটিয়ে হাত পা ফাটিয়ে ঠিক এই অবস্থা বানাবো আমরা। তো এখন কথা হচ্ছে, এইরকম গায়ের জোরে জোরামিতে কি পলিটিক্স হয়? পলিটিক্স হয় না। পলিটিক্স ইজ এ ভেরি ভেরি বিগ বিগ সাবজেক্ট। আপনারা আগে পপুলার হতে চেষ্টা করুন। পার্টিতেও যদি আপনার কেউ সমালোচনা করছে, সমালোচনাটা পজিটিভলি নিন। আমি বিপ্লব দেব এবং মানিক সাহার উদ্দেশ্যে বলবো, আপনারা পার্টিতে যত ক্রিমিনাল হুলিগান ইলেভেন গুলো আছে ওদেরকে কন্ট্রোলে আনুন। এনে আপনারা পলিটিক্সে যদি থাকতে চান ত্রিপুরায়, পপুলার হন। ইউ ফোকাস অন গেটিং পপুলার, not by force, making people to salute. ওইভাবে হয় না পলিটিক্স। আর এখন যে ত্রিপুরার যে অবস্থা এখন পলিটিক্সের, আমার তো মনে হচ্ছে এটা বিজেপির ফার্স্ট এন্ড লাস্ট ইনিংস। 2023 অব্দি মানে টিকবে কিনা গভর্নমেন্ট, দ্যাট ইজ ইটসেলফ ইজ এ ডাউট। কারণ গভর্নমেন্টের ভেতরে অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। আপনারা সবাই জানেন দুদিন আগে খুমলুঙে আইপিএফটি আর বিজেপির মধ্যে কি হয়েছে, যুদ্ধ। তারপর বিজেপির মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, কংগ্রেসের গ্রুপ আছে। তা আমি কিন্তু কোনো ফিউচার দেখতে পাচ্ছি না বিজেপি ত্রিপুরাতে। তো এখন এটাই বলবো যে যারা রুলিং এ আছেন, আপনারা এই পলিটিক্যাল ভায়োলেন্সটা সম্পূর্ণ বন্ধ করুন। গণতন্ত্রে এবং এই মানুষের মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে। কে ব্লাড ডোনেশন করছে, কি করছে, কে বলছে, আপনাদের পার্টির কেউ সমালোচনা করছে না বাইরে থেকে করছে, করতে দিন সমালোচনা। যত সমালোচনা করবে মানুষ, এটা আপনাদের জন্য ভালো। আপনি সমালোচনাগুলো আপনারা শুনুন, শুনে ওই প্রবলেমগুলো কারেক্ট করুন। আর আমি আরেকটা অনুরোধ করব, আপনারা যারাই পাওয়ারে আছেন মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। যে প্রথম 1 বছরে 50,000 চাকরি, 7 মাসে কি বলে 7 লাখ চাকরি 30 মান্থসে, তারপর 10,300 দেশকে আমরা রেগুলারাইজ করছি, তারপর আমরা ঢালাও চাকরি দিচ্ছি, এই করছি ওই করছি। কিন্তু দেখা যাচ্ছে ভিশন ডকুমেন্ট যেটা লেখা হয়েছিল অন 11 ফেব্রুয়ারি 2018 এবং অফিসিয়ালি যেটা রিলিজ করা হয়েছিল সোনারতরী হোটেলে বাই অরুণ জেটলি, ওটাতে দেখা যাচ্ছে কোনো গ্রাউন্ডের সাথে কোনো রিলেশন নেই। তো আমি ত্রিপুরার রুলিং পার্টি এবং গভর্নমেন্টকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, যে আপনারা পজিটিভিটি আনুন আপনাদের পলিটিক্সে, নেগেটিভিটিটা যাতে না থাকে। এই মার পিট অ্যাটাক, আপনাদের পার্টি থেকে মনে হয় ক্রিমিনাল এলিমেন্ট গুলো আপনাদের পুরো মানে কর্নার করে পুরো ডমিনেট করছে। সো দ্যাট মাস্ট স্টপ। পিপল শুড আইডেন্টিফাই ইউর পার্টি অ্যাজ এ পার্টি অফ গুড পিপল। তারপর ওরা ডিসাইড করবে ওরা বিজেপিকে ভোট দেবে না সিপিএম কে দেবে না কংগ্রেসকে দেবে বা অন্যান্য পার্টিকে দেবে। কিন্তু এইভাবে একটা কোনো অপোজিশন কেউ ভয়েস রেজ করলে পরেই ওর ওপরে এভাবে আঘাত নেমে আসছে। যেমন প্রসেনজিৎ চক্রবর্তী, ওকে এইভাবে ব্রুটালি পেটানো হলো, এবং এই পেটানোর কিছুক্ষণ আগে ওর পুলিশ যে ছিল এসকর্ট, এগুলো সব উইথড্র করা হয়েছে। তো ত্রিপুরাতে আমার একটাই প্রশ্ন, যে এইভাবে গণতন্ত্রের ভয়েস কি এভাবে দাবিয়ে রাখা যায়? যায় না। আপনারা যত দাবাবেন এই আওয়াজ আরো উপরে উঠবে। আর আমার বন্ধুরা, আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে আপনারা কেউ ভয়ে চুপ করে বসে থাকবেন না। আপনাদের যতটুকুই শক্তি হোক, আপনাদের নিজেদের ভয়েস, আপনাদের নিজেদের চিন্তাধারাগুলো ব্যক্ত করুন। ভয় পাবেন না। ভয় হচ্ছে আওয়ার সাইলেন্ট কিলার। অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া আমাদের সবার রাইট আছে টু স্পিক ফ্রিলি, টু এক্সারসাইজ আওয়ার ফ্রিডম। হ্যাঁ, মারপিট খাওয়ার চান্স আছে এখন যে অবস্থা, কিন্তু আপনারা যদি সবাই আস্তে আস্তে শুরু করেন ফ্রিডম অফ এক্সপ্রেশন, সোসাইটিতে চেঞ্জ আসতে বাধ্য। ইট মাস্ট কাম। তো আমি এটা বললাম, আমি দেখে মানে খুবই খারাপ লাগছে, এবং আই এম রিয়েলি রিয়েলি ওরিড যে ত্রিপুরাতে অপোজিশন কোনো ভয়েস আর এখন চলতে পারবে না। এখন কেউ ব্লাড ডোনেশন করছে, কেউ পতাকা নিয়ে যাচ্ছে, কেউ করছে, ওকে ধরে মারো। তো এটাকে তো পলিটিক্স বলে না, এটাকে ডেমোক্রেসিও বলে না।
আর আপনারা একটা জিনিস জানেন যে ডিকটেটরের হিস্টোরিতে কোনো প্লেস নেই। এটা সাদ্দাম হোসেন হোক, যেই হোক, একটা না একটা দিন ওদের ব্রুটাল ফল হয়েছে। তো এই জন্য আমি বলবো যে আপনারা পলিটিক্সটাকে বিজেপির মধ্যে, এখন যারা বিজেপির ইয়েতে আছেন, প্রেসিডেন্ট বা এসব পদে আছেন, দে আর অল জেন্টলম্যান। মানিক শাহ হোক, যারাই হোক, সবাই আছেন। আমি এটাই বলবো, আপনারা ক্রিমিনাল এলিমেন্টগুলোকে কন্ট্রোল করুন। তারপর গত 2 বছর ধরে, 2.5 বছর ধরে গভর্নমেন্টের যেই সমালোচনা করছে, ওর পেছনে ফেসবুকে একটা লেখলো, আমি নাম ভুলে গেছি, উদয়পুরের একজন মেয়ে একটা সিম্পল একটা জোক করেছে বোধহয়, একটা ফেসবুকে গিয়ে নাকি ওর 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 ওখানে কিছু গুন্ডা গেল রুলিং পার্টির, তারপরে পুলিশ ধমকি দিল, তারপর একদম পায়ে পড়ে ক্ষমা চেয়ে তারপর এইভাবে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি একদিকে পুলিশ লেলাবেন আরেকদিকে গুন্ডা লেলাবেন, তাতে কিন্তু মানুষের আওয়াজ বন্ধ হবে না, কিন্তু মানুষের আওয়াজ আরো 100 গুণ উপরে যাবে। আর দিস ইজ এক্স্যাক্টলি হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। ডেমোক্রেসিতে যখন সাপ্রেশনটা খুব বেশি হতে থাকে, তখন সাডেনলি রিভলিউশনের মতো জিনিসটা এইভাবে ব্লাস্ট করে। দিস ইজ হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। তো এই জন্য আপনাদের আমি বলবো, আপনাদের পার্টিটা ফিক্স করুন এবং দেখবেন কারোর উপরে যাতে অ্যাটাক না হয়। এবং বিজেপির যারা লিডার্স আছেন, আমি বলবো প্রসেনজিৎ চক্রবর্তী আপনাদের জন্য অনেক বছর ধরে ডেডিকেটেডলি খেটেছে। হি ডিজার্ভস অ্যাট লিস্ট ইউর হিউম্যানিটি। ওকে হেল্প করুন। অ্যাজ এ হিউম্যান ইউ সি দ্যাট আমাদের মানবিকতা প্রথমে, আমাদের মনুষ্যত্ব প্রথমে, হিউম্যানিটি কামস ফার্স্ট, দেন ইজ পলিটিক্স অ্যান্ড অল কাইন্ডস অফ আইডিওলজিস। আমরা হিউম্যানিটি ছাড়া আইডিওলজি, পলিটিক্স, দিস আর মাচ মাচ বিলো দেন আওয়ার লেভেল। ওকে, তারপরে আমি যেই কথাটাতে বলতে চাইবো, ত্রিপুরাতে যে এখন দেখা যাচ্ছে যে 10,300 দেশের কেসটা, 10,300 দেশের অনেকেই মারা গেছেন এবং এটা খুবই স্যাড ইনসিডেন্ট। ওদের পরিবার সমেত গভর্নমেন্টের উপর ভরসা করে এখন অব্দি কিছু পাননি এবং খুবই খারাপ অবস্থা। তো আমি ত্রিপুরার ইয়ংস্টারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা গ্রাজুয়েশন করেছেন এবং যারা এখন স্টাডি করছেন, আমি একটা কথা বলবো, আপনারা গভর্নমেন্ট জব বা এইসব প্রমিসের কোনো আশা রাখবেন না। হয়তো 2023-এর ইলেকশনের আগে আবার প্রমিস আসবে, অনেক কিছু আসবে, কিন্তু আপনারা যেটা করুন, আমি স্টুডেন্টদের হিসেবে দিকে বলছি, আপনারা সাবজেক্টটা খুব ভালোভাবে স্টাডি করুন এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা ফিল্ডে প্রচুর চাকরি, প্রচুর অপরচুনিটি, ইন্ডিয়ার বাইরে, ত্রিপুরার বাইরে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমিও ত্রিপুরা থেকে এখন আছি আমি ইউএসএ বা নিউ ইয়র্কে। আপনারাও চেষ্টা করলে পড়াশোনা করুন, বিভিন্ন জায়গায় আপনারা গিয়ে পৌঁছতে পারবেন। ত্রিপুরাতে এখন যে ইকোনমিক ক্রাইসিস, আর সেন্টারে যা ইকোনমিক ক্রাইসিস, আগামী 10 বছর আগের মতো গভর্নমেন্ট জব হাজারে হাজারে এগুলো তো ইম্পসিবল হয়ে যাবে, কারণ ফান্ডিং নেই, কোনো ফান্ড নেই। আর এখন ফান্ডের এত খারাপ অবস্থা যে আপনারা গভর্নমেন্ট জবের দিকে না তাকিয়ে আপনারা দেখুন ছোটখাটো লেভেলে কিভাবে এন্টারপ্রেনারশিপ করতে পারেন এবং কিভাবে আপনারা বাইরে, ত্রিপুরার বাইরে পা রেখে নিজের কেরিয়ারকে আপনারা সেটেল করতে পারেন। ত্রিপুরার মধ্যে আমার মনে হয় না আগামী অনেক বছরে কোনো ফিউচার আছে কোনো ফিল্ডে। আই ডোন্ট থিঙ্ক সো, কারণ এটা অলরেডি একটা ছোট স্টেট, সেন্টারের টাকাতে চলে, মোর দেন 90% বা ওরকম সেন্টারের টাকাতে এটা চলে আসছে অনেক আগে থেকে। স্টেটের ইনকাম খুব কম। তো এরকম সিচুয়েশনে আপনারা যারা স্টাডি করছেন, আপনারা যারা বিভিন্ন প্রফেশনে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিজেদের কেরিয়ারের দিকে মন দিন। কেরিয়ার মানে কি, আপনারা সাবজেক্টটা শিখুন এবং ত্রিপুরার বাইরে পাটা রাখার প্ল্যানে থাকুন। বিভিন্ন অপরচুনিটি আছে, খালি ইন্ডিয়ার মধ্যে না, বিদেশেও আছে প্রচুর অপরচুনিটিস। আর আপনাদের মধ্যে কেউ যদি চান যে আমেরিকাতে স্টাডি করবেন বা এখানে কোনো ইন্টারেস্ট আছে, এনি হেল্প, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু রিচ মি।
এবার আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে ত্রিপুরার হেলথ কেয়ারটা গভর্নমেন্ট আসার পরে যখন সুদীপ বর্মন হেলথ মিনিস্টার ছিলেন কিছুটা ইমপ্রুভ হয়েছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে কদিন আগে জুনিয়র ডক্টররা যেভাবে প্রোটেস্ট করলেন যে 2 মাসের ওরা স্টাইপেন্ড বা স্যালারি কিছু পাচ্ছেন না, তো দেখা যাচ্ছে লট অফ মিসম্যানেজমেন্ট ইন এভরি সেক্টর অফ দি গভর্নমেন্ট। অনেক আইএএস আইপিএস অফিসার আমার ফ্রেন্ডস ইন ত্রিপুরা, আমি যেটা শুনি ওনারাই চালাচ্ছেন কোনোভাবে, কিন্তু এরা গভর্নমেন্টের পলিটিক্যাল পাওয়ার থেকে সেরকম কোনো ধরনের হেল্প মানে পাচ্ছেন না, বেসিক্যালি বুস্টার পাচ্ছেন না। আর ত্রিপুরাতে আরেকটা প্রবলেম এখন চলছে, বাইরে থেকে যারা ত্রিপুরা ক্যাডারের আইএএস আইপিএস বা ভেরিয়াস অফিসার্স, এরা ত্রিপুরাতে আসার কোনো ইন্টারেস্ট নেই ওনাদের। ত্রিপুরাতে এখনো ডিজিপি পোস্ট খালি, বোধহয় মোর দেন 6 মান্থস। আর যিনি অমিতাভ রঞ্জন যিনাকে সিলেক্ট করা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক হি ইজ ইন্টারেস্টেড টু কাম। তো সেম গোজ, ত্রিপুরারও একটা ফুল ফ্লেজ হেলথ মিনিস্টারের দরকার, কারণ এখন কোভিড সিচুয়েশন এবং খুবই মানে চারিদিকে হেলথ ইজ এ সেক্টর, ইট শুড বি লুক ভেরি ভেরি স্ট্রিক্টলি। আর আমি তো একটা জিনিস বুঝি না যে কয়েক মাস আগে নার্সেরা যখন প্রোটেস্ট করলেন যে ওদের পিপিই কিট নেই, কিছু নেই, এইভাবে কোভিডের বিরুদ্ধে ওদের জিবিএজিএমসিতে লড়তে হচ্ছে, তো গভর্নমেন্ট আমি জানি না কি করেছে, কিন্তু পরে শুনলাম যে 7 জন নার্সকে নাকি সাসপেন্ড করা হয়েছে। তো এই পানিশমেন্ট, রিভেঞ্জ, অ্যাটিটিউড, ট্যাকটিক্স, এই জিনিস মাস্ট স্টপ। কারণ আমরা ধরে নেই যে পলিটিক্সে যারা আছে দে আর নিউ, এমন এটা আমরা ধরে নিই না যারা পলিটিক্সে ইলেকশন জিতে চিফ মিনিস্টার বা বিভিন্ন মিনিস্টার হন যে ওদের বিভিন্ন কোয়ালিটিস বা নলেজ গুলো আছে, এটা সম্ভব না। দে টেক হেল্প অফ প্রফেশনাল আইএএস অফিসার্স এন্ড অল দ্যাট। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে টু লার্ন দি গভর্নেন্স। এখন গভর্নেন্স যদি না করা হয়, তাহলে তাহলে কি প্রবলেমটা হচ্ছে কি, ঠিক এরকম প্রবলেম হচ্ছে যে কারোর স্যালারি দেওয়া হচ্ছে না 2 মাস ধরে জুনিয়র ডক্টরদের, তারপর এরকম আর কি। সো বিভিন্ন রকমের এরকম প্রবলেমটা আসছে। তো আমি এটা বলবো যে ত্রিপুরাতে বিভিন্ন দিকগুলো এখন থেকে যদি গভর্নমেন্ট টেক কেয়ার করে, মোস্ট ইম্পর্টেন্ট ইজ ক্রাইম, কারণ ক্রাইম গ্রাফ ইজ ভেরি হাই। কদিন পরপরই মানে ডেইলি আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ মারা যাচ্ছে, লট অফ মার্ডার্স হ্যাপেনিং, লট অফ তো এই জিনিসটা হতে হবে। আর কোভিড এর কারণে যেহেতু স্মল বিজনেস, বিভিন্ন বিজনেস গুলো এতদিন ধরে বন্ধ ছিল, ওদের অবস্থা খুবই খারাপ। তো আই থিঙ্ক দে নিড হেল্প। কিন্তু যে জিনিসটা ত্রিপুরাতে এখনো আমরা দেখতে পাইনি, এটা হলো যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা যারা রুলিং পার্টি আছে তারা যাতে অন্যান্য অপোজিশনদের সাথে সুন্দরভাবে যাতে কাজগুলো করে। কিন্তু দেখা যাচ্ছে কি, এটা আগরতলা ফ্লাইওভারের ইনঅগুরেশনই হোক আর ছোটখাটো বিল্ডিং এর মানে উদ্বোধনই হোক, মজার জিনিস দেখা যাচ্ছে কে উদ্বোধন করবে, কে নাম কামাবে, এটা নিয়ে মানে পলিটিক্যাল ধাক্কাধাক্কি চলছে। তো আমার মনে হয় না যে পলিটিক্যাল ভিশন বা গভর্নেন্স এখন অব্দি এই 28 মান্থসে যারা রুলিং করছে এখন অব্দি শিখেছে কিছু। আই ডোন্ট থিঙ্ক সো, দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হলো, যেহেতু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং এক্সিকিউটিভ পাওয়ার ইউ টুক ওথ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো এই কনস্টিটিউশন আপনাদের ফলো করা উচিত। Freedom of speech is guaranteed in Article 2021 in Indian Constitution. You must respect it. আপনারা যারাই অপোজিশন হোক, আপনার নিজের পার্টির মধ্যে বা বাইরে সবাইকে আপনারা ফাংশন করতে দিন, ব্লাড ডোনেশন ক্যাম্প করতে দিন, মিছিল করতে দিন, প্রোটেস্ট করতে দিন। আমাকে অনেকে ইমেল লিখেছে 10,300 টিচার থেকে শুরু করে ভেরিয়াস আদার ক্যাটাগরিজ অফ আনএমপ্লয়েড ইউথ, যে স্যার আমরা কোনো মানে মিছিল বা মিটিং করলেই আমাদের পুলিশ অ্যারেস্ট করবে, এরকম বলছে। তো আমি একটা জিনিস বলবো যে ফ্রিডম অফ স্পিচটা আপনারা দেখুন যাতে ত্রিপুরাতে এটা সুন্দরভাবে মেনটেন হয়, কারণ ডেমোক্রেসিতে ফ্রিডম অফ স্পিচটা থাকতে হবে। না হলে মাস রিভোল্ট হবে, মাস রিভোল্ট হলে ওটা আপনাদেরই ক্ষতি,
তখন আপনারা আর পাওয়ারে থাকতে পারবেন না। তো এটাই আমার বলার ছিল আজকে। মোটামুটি ত্রিপুরার ঘটনাগুলো নিয়ে আমি খুবই ওরিড দ্যাট একজন প্রসেনজিৎ চক্রবর্তীর মতো পার্টি ছাড়লে ওকে পরের দিন এভাবে মারা হলো, সবকিছু ধ্বংস করা হলো, কোনো অপোজিশন ভয়েসই টলারেটেড করা হচ্ছে না। এই না শুধু, যারা বিজেপি বা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কথা বলবে ওদের ফুটেজ অব্দি টেলিভিশন চ্যানেলগুলো দেখাতে ভয় পায়। তো এরকম যদি অবস্থা হয় যে চারিদিকে একটা ফিয়ার সাইকোসিস রান করছে, যে কেউ কোনো কথাই বলতে পারবে না, কিছু এক্সপ্রেসই করতে পারবে না, তো এইভাবে করলে তো আপনারা মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা আগুন জ্বলছে অলরেডি, একটা আগুন চলছে, সেই আগুন যখন একসাথে ব্লাস্ট হবে তখন তো আপনারা কন্ট্রোল করতে পারবেন না। তো এই জন্য আপনারা সবসময় ভাববেন, যারা এখন পাওয়ারে আছেন ওটাও বলবো যে ভাববেন যে পলিটিক্যাল পাওয়ার ইজ ফর লিমিটেড টাইম, সো ইউ শুড রেসপেক্ট কনস্টিটিউশন, অ্যালাউ ফ্রিডম অফ স্পিচ। আর এটা মিডিয়াই হোক, নর্মাল পাবলিক হোক, পলিটিক্যাল পার্টি হোক, আপনারা এইভাবে অ্যাটাক করবেন না, ওদেরকে অ্যাটাক করবেন না। কারণ অ্যাটাক করলে কি হয়, এটা আপনাদের নিজেদেরই ক্রেডিবিলিটিটা করা হয়। আর এছাড়া আমি ত্রিপুরার যে বাকি দুটো পলিটিক্যাল পার্টি আছে, আমি একটা রিকোয়েস্ট রাখবো অ্যাজ অ্যান এডিটর। আমি সিপিএম পার্টির কাছে রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা ইয়ং জেনারেশনদের আনুন, পার্টির মধ্যে আনুন। যারা নাকি 65 বা 70+ হয়ে গেছেন ওনারা অ্যাডভাইজার হিসেবে থাকুন, ইয়ং জেনারেশনের আনুন, যাতে আপনাদের পার্টি অনেকদিন সার্ভাইভ করে, নয়তো ওয়েস্ট বেঙ্গলের মতো মুখ থুবড়ে পড়বে যদি ইয়ং জেনারেশন যদি লিডারশিপে না থাকে। কংগ্রেসের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের মধ্যে এতগুলো গ্রুপ, এত ইনার পলিটিক্স, একদমই ইউনিটির অভাব, কিন্তু আপনাদের এগুলো ওভারকাম করে ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইউর পার্টি। আর ত্রিপুরার পলিটিক্যাল ফিউচার, বা আমি যেটা বলবো যে ফোরকাস্ট আমি বলতে পারি যে এখন যা দেখা যাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক বিজেপি আগামী ইলেকশনে ভালো রেজাল্ট করবে। খুব সম্ভবত হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট কোর্টের বার অ্যাসোসিয়েশনে ত্রিপুরাতে ইলেকশনে যেটা হয়েছে গত কয়েক মাস আগে, বোধহয় 5-6 মাস আগে, যেখানে সিপিএম এবং কংগ্রেস একসাথে ইলেকশনটা লড়েছে, লোয়ার কোর্ট অ্যাজ ওয়েল এজ হাইকোর্ট, এবং ওরা জয়ী হয়েছে বিজেপির বিরুদ্ধে। দুটো কোর্টেই ওরা জয়ী হয়েছে সিস্টেমে। তো আমার মনে হয় 2023 ইলেকশন খুব সম্ভবত সিপিএম এবং কংগ্রেস বা অপোজিশন পার্টিগুলোই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গিয়ে হয়তো খুব সম্ভবত ইলেকশনটা হবে 2023। আর যেহেতু এখন যেই বিজেপি ত্রিপুরাতে এসছিল পাওয়ারে, তো সেই বিজেপির যে ভেরিয়াস স্প্লিন্টার গ্রুপগুলো এসছিল কংগ্রেস থেকে, বেসিক্যালি ত্রিপুরা বিজেপি ইজ নাথিং বাট ওভার 70% অল কংগ্রেসম্যান। আপনি কাকে বলবেন ত্রিপুরা বিজেপির অরিজিনাল? আপনি রতনলাল নাথ বলুন, আপনি সুদীপ বর্মা, সবাই কংগ্রেস থেকে এসছে। তো ব্যাপারটা হচ্ছে, যারা কংগ্রেস থেকে এসছে দে উইল অ্যাগেন গো ব্যাক, ইট জাস্ট আ ম্যাটার অফ টাইম। আর আমি লাস্টে আমার কথার শেষে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এবং দিস ইজ টু মিনিস্টার রতনলাল নাথ, যে আপনি চিন্তা ভাবনা করে প্রেস কনফারেন্সে কথা বলবেন। আপনি এমন কোনো লুজ কথা বলবেন না যে ব্লাড ডোনেশন ক্যাম্পে অ্যাটাক করলে পরে পুলিশ ওদের এগেনস্টে কেস নিতে পারে না বা করতে পারে না। এতে কিন্তু আপনি ইনডাইরেক্টলি যারা নাকি হুলিগান, যারা নাকি ক্রিমিনাল টাইপ, তাদেরকে কিন্তু আপনি লাইসেন্স দিয়ে দিলেন। তো আপনি অ্যাজ এ মিনিস্টার, মাই রিকোয়েস্ট টু ইউ উইল বি টু স্পিক রেসপন্সিবলি ইন প্রেস কনফারেন্সেস। কারণ আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন, এন্ড অফ দি ডে, দ্যাট পলিটিক্যাল পাওয়ার ইজ টেম্পোরারি, ইট ইজ অনলি ফর 5 years, আফটার দ্যাট ইলেকশন হ্যাপেন্স। আর আপনারা যতই প্ল্যান করুন না কেন, কি বুথ দখল করে, এই করে সেই করে, এইভাবে বেশি দিন থাকা যায় না। there is a ending of every like a bad phase. যেমন সূর্যাস্তের পরে আবার সূর্যোদয় হয়,
ওরকম ব্যাড ফেজের পরে আবার গুড ফেজ আসে। তো আমি এই কথা বলি আজকে আমার কথা শেষ করছি। আমি প্রায় বছর দেড়েক পরে আসলাম, আমার অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন প্রায় বছর দেড়েক ধরে যে স্যার আপনি আসছেন না কেন ইয়েতে। তো আজকে অনেকদিন পরে আসলাম, আপনাদের সাথে এই কথাবার্তাগুলো বললাম। কিন্তু আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে ত্রিপুরাতে ডেমোক্রেসিটা ধরে রাখার জন্য আপনাদের সবার একটা ভূমিকা আছে, এবং আপনারা ভয়ে গুটিয়ে থাকবেন না। কখনোই ভাববেন না যে ত্রিপুরা ইনফো বা ত্রিপুরা ইনফোর এডিটর একজন বা এরকম কয়েকজন যুদ্ধটা করবে, আমরা সবাই পেছনে বসে থাকি বা লুকিয়ে থাকি, কারণ আমরা লুকিয়ে থাকলে আমাদের কিছু ধরলো না। এইভাবে হচ্ছে না। তাতে কি হচ্ছে, ক্রিমিনাল এলিমেন্ট গুলো যেটা নাকি সোসাইটিতে হয়তো লেস দেন 5%, তারা 95%কে ডমিনেট করছে। সো দ্যাট ইউ শুড নট লেট ইট হ্যাপেন অ্যাজ অ্যান এডুকেটেড সিটিজেন অফ ইন্ডিয়া। ফ্রিডম অফ স্পিচ এবং আমাদের বেসিক রাইটস দুটো ধরে রাখার দায়িত্বই আপনাদের প্রত্যেকের। যুদ্ধটা খালি আমার একার না, ত্রিপুরা ইনফো এর না, বা অন্যদের কয়েকজন মাত্র আছে, আমাদের একার না। এই যুদ্ধটা আপনাদের, কেউ না কেউ করতে হবে। তা আমি এটাই বলবো, আজকে আমার কথা বলার কারণটা এটাই ছিল যে ত্রিপুরাতে ভয়েস অফ ফ্রিডম, ডেমোক্রেটিক রাইটস এগুলো যাতে এস্টাবলিশ হয়। আপনারাও সবাই যারা ভয় পাচ্ছেন একটা কিছু লিখতে বা বলতে, আপনারাও ফ্রিডমটা নিজে থেকে এক্সারসাইজ করুন। এতে যদি ধাক্কা খেতে হয়, একটু যুদ্ধ করতে হয়, করবেন। কারণ আমরা সবাই মিলে এগিয়ে না হলে ফ্রিডম অফ স্পিচ বলে কিছু থাকবে না। তো এই কথা বলে আজকে আমার আজকে টক আমি শেষ করছি। জয় হিন্দ।